হ্যালো ফ্রেন্ডস, আজকের ক্লাসে আমরা পড়ব আয়নীয় ও সমযোজী বন্ধনে ওয়ান শর্ট ক্লাস। তো আজকে আমরা আলোচনা করবো এই চ্যাপ্টার থেকে যা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে, মাধ্যমিকে কোনগুলো কোয়েশ্চেন আছে ইম্পর্টেন্ট, এইসব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। সো ফার্স্ট অফ অল তো এখানে মার্ক ডিস্ট্রিবিউশনটা দেখে নিই। মাধ্যমিক এখান থেকে এমসিকিউ আসে একটা, ভিএসএ আসে একটা, ওকে, এসে আসে দুটো, ওকে, চার, টোটাল 6 নম্বর। 6 নম্বরের জন্য তোমাকে এই চ্যাপ্টারটা পড়তে হবে মাধ্যমিকে 6 নম্বর পাওয়ার জন্য। আগের ক্লাসে আমরা পর্যায় সারণী চ্যাপ্টারটা করেছিলাম, আজকে তাই আমরা এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। এরকম আমি পরপর সবকটা চ্যাপ্টার দিয়ে একটা ওয়ান শর্ট ভিডিও বানিয়ে দেবো, যাতে তোমাদের সেখানে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলোই শুধু আলোচনা করব। ফার্স্ট অফ অল তো এখানে রাসায়নিক বন্ধন নিয়ে আলোচনা করা হয়। এখানে ফার্স্ট হচ্ছে রাসায়নিক বন্ধন। রাসায়নিক বন্ধন কি, কেমন জিনিসটা, কেমন, এসব নিয়ে আলোচনা করা হয়। রাসায়নিক বন্ধন বলতে বোঝায় পরমাণু, মৌলের যে পরমাণু সেগুলি ইলেকট্রন গ্রহণ করে, ইলেকট্রন বাড়ায় বা ইলেকট্রন ছাড়ে। এই ইলেকট্রন গ্রহণ করে বা বর্জন করে তাদের যে নিষ্ক্রিয় গ্যাসের মতো পরমাণুর মৌলটা বানিয়ে নেয়, এটাকেই রাসায়নিক বন্ধন বলা হয়। এই রাসায়নিক বন্ধন দু রকমের হয়, ওকে। রাসায়নিক বন্ধন দু রকমের হয়, একটা হচ্ছে সমযোজী বন্ধন, যেটা ওপরে তোমাদের লেখাই আছে, আর একটা হচ্ছে আয়নীয় বন্ধন বা আয়নীয় বন্ধনকে তড়িৎযোজী বন্ধনও বলে। এছাড়াও দুটো মেন ইম্পর্টেন্ট, ওকে, আমাদের সিলেবাসে কিন্তু এটাই আছে। আর এছাড়াও কয়েকটা বন্ধন আছে, সেগুলো হচ্ছে পাই বন্ধন আছে একটা, সিগমা বন্ধন আছে, হাইড্রোজেন বন্ধন আছে, অনেক রকমের বন্ধন আছে আমরা দেখতে পাই। আমাদের সিলেবাসে এগুলো আছে, তো আমরা এই দুটো নিয়ে আলোচনা করব। এরপর তোমরা পড়বে অষ্টক সূত্র। অষ্টক সূত্র নিয়ে চলে আসছে। অষ্টক সূত্র জিনিসটা কি? রাসায়নিক সুস্থিরতা লাভের জন্য বিভিন্ন মৌলের পরমাণু তাদের সর্ববহিস্থ কক্ষে, যদি সর্ববহিস্থ কক্ষ আঁকি, সর্ববহিস্থ কক্ষে কিন্তু সম্পূর্ণ মৌল মানে 8টি ইলেকট্রন করতে চায়, পূর্ণতা লাভ করতে চায়, সর্ববহিস্থ কক্ষে 8টি ইলেকট্রন করতে চায়। এই 8টি ইলেকট্রন করার ধর্মটাকেই ইলেকট্রন বিন্যাস লাভ করার জন্য এই প্রবণতা দেখায়, এটা কি অষ্টক সূত্র বলা হচ্ছে। এবার আমাদের কিন্তু এখানে কয়েকটা হচ্ছে লুইস ডট গঠন আর সমযোজী বন্ধনের গঠনের চিত্র আঁকতে হয়। গঠনগুলো কি করে হচ্ছে আঁকতে হয়, সো আমরা গঠনগুলো নিয়ে আলোচনা করি। এখানে কিন্তু গঠনটা আসে। সো যদি আমরা সোডিয়ামের গঠন দেখি, 11 সোডিয়াম, এটা প্রথমে ইলেকট্রন বিন্যাস করতে হবে, KLM ধরে নিচ্ছি, যাই হোক, ওকে। এই যদি ইলেকট্রন বিন্যাস করি 2 8 1 হবে, তাহলে আর সোডিয়াম ক্লোরাইড দিয়ে দেয়, মানে NaCl এ ধরে দিয়ে দিয়েছে। আর Cl যদি করি ক্লোরিনে, ক্লোরিনের হচ্ছে 17, তাহলে ক্লোরিনের হবে এখানে 2 8 7, ওকে। এর আমাদের গঠনটা করতে হবে। তাহলে সোডিয়ামে লাস্টে একটা আছে, তো আমি এখানে একটা ফুটকি দিয়ে দিচ্ছি, প্লাস ক্লোরিনের কটা আছে, 1 2 3 4 5 6 7, ওকে। এরকমভাবে লুইস ডট গঠন করে। এটা ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপে কী হচ্ছে, এখানে দেখিয়ে দেবে, এখানে চলে যাবে, কারণ লাস্টে আমরা 8টা করতে চাই। কোনো মৌল লাস্ট কক্ষে 8টা ইলেকট্রন করতে চায়, তো এটা 8 কী করে করবে, এই একটাকে যদি বের করে দেয় তাহলে লাস্ট কক্ষে, মানে এই কক্ষটা থাকবে না, তাই লাস্ট কক্ষে 8 হয়ে যাচ্ছে। আর এই কী করে লাস্টে 8 করবে, একটা নিয়ে নেবে, একটা নিলে কী হবে, এর 8 হয়ে যাবে, ওকে। এরকমভাবে করছি। তাই সোডিয়াম ক্লোরিনকে একটা ইলেকট্রন দিয়ে দিচ্ছে, এটা কি বলা হচ্ছে গঠন। তাহলে এখানে ইলেকট্রন দিয়ে দিল মানে Na+ হয়ে গেল, আর ইলেকট্রন নিল মানে Cl এখানে কি হলো, মাইনাস হয়ে গেল, ওকে। এরপর চলো আমরা আরেকটা করি, এটা তো NaCl হয়ে গেল। এবার চলো আমরা HCl করে যাক। HCl মজা আসবে, কারণ H হচ্ছে 1 জানি আমরা, এখানে একটাই কক্ষ হবে, আর এই একটাই নিতে চাইবে, একটা বর্জন করলে তো চলবে না, নিতে চাইবে। আর ক্লোরিনে হচ্ছে HCl এ, ক্লোরিন আমরা করলাম 17 ছিল, কী হবে 17 2 8 7, ওকে। তোমরা নিচে ওপরে লিখে লিখে দেখাবে। এই যে এই জিনিসটাকে কিন্তু ইলেকট্রন বিন্যাস বলা হচ্ছে, ওকে।
তাহলে এর গঠনটা কীরকম হবে? আগের যেটা করেছিলাম NaCl ওটা কিন্তু আয়নীয় যৌগ ছিল, ওটা আয়নীয় বন্ধন, একটা নিচ্ছে একটা ছাড়ছে, কিন্তু এতে সেরকম হবে না, এটা হচ্ছে সমযোজী যৌগ। HCl একটা সমযোজী যৌগ, এর গঠনটা কীরকম হবে? এইচ একটা নিয়ে নিলাম, আগে তোমরা লিখে নেবে প্রথমে যেমন আছে, প্লাস চিহ্ন না, এখানে হবে Cl। Cl কটা আছে? 1 2 3 4 5 6 7। এ যদি একে দিয়ে দেয় 8টা হয়ে যাবে, কিন্তু হাইড্রোজেন চলে যাবে। আবার এই যদি একে দিয়ে দেয় 6টা হয়ে যাবে। তো এটা কী করে করা যায়? এটা করতে গেলে একটা ইলেকট্রনকে কমন নিতে হবে, মানে এর ইলেকট্রনটা এখানে কমন নিলাম, এটাও একটা নিয়ে নিলাম, ওকে, এরকম কমন নিয়ে নিলাম, মানে এই কমন ইলেকট্রনটা দুজনেই ইউজ করবে, হাইড্রোজেনে ইউজ করবে, ক্লোরিনে ইউজ করবে। তাই ক্লোরিনেরও 8টা হয়ে গেল, হাইড্রোজেনেরও 2টো হয়ে গেল, কারণ হাইড্রোজেনে দুটোই হবে। তো এটাকে এরকমভাবে করে নিলে এরপর লিখবে, 2টো হয়ে গেল, এখানে এ একটা দিল ও একটা দিল, Cl 1 2 3 4 5 6। তো এবার সার্কেল করে দেবে, হাইড্রোজেনের 2টো, ক্লোরিনের 8টা হয়ে গেল। এবার এইচ এরকম Cl লিখে দেবে, অ্যান্সার হবে HCl। তাহলে এটা একটা সমযোজী যৌগ। সমযোজী যৌগের ক্ষেত্রে কিন্তু কমন নেওয়ার ব্যাপারটা আছে, তোমার সহজ করে বোঝানোর জন্য বলছি এরকম। আর আয়নীয় যৌগ হলে একজনকে দিয়ে দেয়, একটা ইলেকট্রন আরেকজনকে দিয়ে দেয়, এরকম কেস হয়। ওকে, এরকমভাবে তোমরা কিন্তু মনে রাখতে পারবে কোনটা সমযোজী যৌগ কোনটা আয়নীয় যৌগ, এরকমভাবে বের করতে পারবে। এরকম কিন্তু কোয়েশ্চেনে আসে, তোমাদের যৌগের নাম দিয়ে দেবে, ওটা দিয়ে বলতে হবে আয়নীয় যৌগ নাকি সমযোজী যৌগ বলতে হবে, বা এর গঠন চিত্রটা বর্ণনা করে এরকমও কোয়েশ্চেন দিয়ে দিতে পারে। ওকে, এরপর আমরা করব লুইস ডট গঠনচিত্র। লুইস ডট গঠনচিত্র কী করে করে? সেম এই জিনিসটাই আমরা আরেকবার করব। লুইস ডট গঠনচিত্র তোমাদের কয়েকটা নাম দিয়ে দিচ্ছি। ধরো প্রথমে অ্যামোনিয়া করতে পারি আমরা, অ্যামোনিয়া। ওকে, অ্যামোনিয়ার যদি করি, লুইস ডট গঠনচিত্র ব্যাপারটা হচ্ছে প্রথমে তোমাদের ভাগ করে নিতে হবে কতগুলো আছেন। এটা নাইট্রোজেন, এটা হাইড্রোজেন। এই নাইট্রোজেনের হবে 2 5 ইলেকট্রন বিন্যাস করলে এর হবে 1। সো নাইট্রোজেন টোটাল হচ্ছে 7টা, আর এর টোটাল হচ্ছে 1টা। তাহলে এটা কিন্তু লাস্ট কক্ষে যেটা সেটা নেওয়া হয় না, এটা টোটালটা নেওয়া হয়। যেমন HN, ওকে, তোমার H 3টে আছে, NH3, তো আমরা H 3টে নেব। এনটাকে মিডলে রাখছি, H ওপরে নিতে পারো, নিচেও নিতে পারো, যেখানে খুশি নিতে পারো, ওরকম কোনো ব্যাপার নয়। এবার এর যতগুলো ইলেকট্রন আছে সেগুলো ডট ডট আকারে নিয়ে নিচ্ছি, 1 2 3 4 5 6 7, 7টা নিয়ে নিলাম। সরি, এখানে 5টা নেব, কারণ এর সর্ববহিস্থ কক্ষে 5টা আছে, সো আমি 5টা নিতে হবে আমাদের। আর হাইড্রোজেনের সর্ববহিস্থ কক্ষে থাকে একটা ইলেকট্রন, তো একটা নিয়ে নিলাম, এখানে একটা নিলাম, একটা নিলাম। এর পরের প্রসেসে হবে হাইড্রোজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, হাইড্রোজেন, এখানে 2টো চলে এলো, মানে দেখা হবে এরকম, এখানে একটা এলো, আবার এই পাশে ওপরে একটা দিচ্ছি, এখানে একটা দিচ্ছি, এখানে একটা দিচ্ছি, এখানে একটা দিচ্ছি, 5 1 2 3 4 5। ওকে, এইটা এখানে চলে এরকম দেখাবে, বইয়ে দেখবে করাও আছে। এগুলো দেখাতে হবে। ওকে, আর এখানে 2টো আছে, পড়ে আছে, আরও 2টো পড়ে আছে। সো কী হলো কেসটা? এখানে এখানে হলো এবার 2টো চলে এলো, এখানে আগেরটার মতো 2টো চলে এলো, 2টো চলে এলো, আর ওপরে 2টো চলে আছে। তো হাইড্রোজেনের 2টো হয়ে গেল, এই হাইড্রোজেনের 2টো হয়ে গেল, এই হাইড্রোজেনের 2টো হয়ে গেল, আর নাইট্রোজেনের কিন্তু 8টা হয়ে গেল। সর্ববহিস্থ কক্ষে 5টা ছিল, 8টা হয়ে গেল অ্যামোনিয়াতে। এটাকেই বলে লুইস ডট গঠনচিত্র। এর পরের স্টেপে যেখানে বন্ধন হয়েছে সেগুলো কিন্তু দাগ দিয়ে দেবে, আর যেটা পড়ে আছে ইলেকট্রন, 2টো ইলেকট্রন পড়ে আছে, হয়ে গেল। আর যে ইলেকট্রনগুলো পড়ে আছে এটাকে কি বলে? নিঃসঙ্গ ইলেকট্রন যৌগ, নিঃসঙ্গ ইলেকট্রন। আর এই যৌগটাকে নিঃসঙ্গ ইলেকট্রন যৌগ বলা হচ্ছে। ওকে, যেখানে ইলেকট্রন পড়ে থাকবে সেই যৌগটাকে বলা হচ্ছে নিঃসঙ্গ ইলেকট্রন যৌগ। এরপর আমরা পড়ব C2H4।
ওকে, এটা করি, কার্বন করে নিই। আর হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস করবো প্রথমে আমরা। এগুলো ইলেকট্রন বিন্যাস করলে হবে 2 4, এটা তো 1 হয়ে যাচ্ছে খালি। সো হাইড্রোজেনের যদি করি সেম আমি এখানে কার্বন দুটো আছে, সো আমি নিচেই লিখছি, কার্বন দুটো লিখে নিই, হাইড্রোজেন পাশে লিখে নিচ্ছি, যেখানে খুশি লিখতে পারো, শুধু তুমি দেখবে দেখতে যেন ভালো লাগে। হাইড্রোজেনের লাস্টে আছে 4টে, তো 4টে নিয়ে নিচ্ছি, 1 2 3 4, 1 2 3 4। ওকে, 4টে হয়ে গেল। হাইড্রোজেনে একটা, এর একটা, এর একটা, এর একটা, সেম এরকম দেবে। একটু দূরে দূরে করবে, তাহলে এই দেখাতে সুবিধা হবে। ওকে, হ্যাঁ এখানে দেখাচ্ছি বড় করে, এরকম চিহ্ন দেবে। ওকে, এখানে বোর্ড সাইড এরকম দেবে। এরপর এটা এই স্টেপটা হয়ে গেল। এরপরের স্টেপ আমরা করব সি, যেমন আগেরটা করছিলাম। হাইড্রোজেন 4টে আছে, কার্বন 2টো আছে। এবার হাইড্রোজেনে 2টো হয়ে গেল, এরও 2টো হয়ে গেল, এরও 2টো হয়ে গেল, এরও 2টো হয়ে গেল, এর 8টা হয়ে গেছে। ওকে, না 8টা হয়নি, এটাকে নিয়ে 8টা হচ্ছে, এরও এটাকে নিয়ে 8টা হচ্ছে। ওকে, হয়ে গেল তাহলে 8টা। এরকমভাবে কিন্তু লুইস ডট গঠন চিত্র হয়। আর শেষে লিখতে হবে তোমাদের এইচ সি ডবল বন্ধন, এইচ সিঙ্গেল বন্ড, সিঙ্গেল বন্ড। ওকে, এরকমভাবে তোমরা কিন্তু অ্যান্সারটা লিখবে। ওকে, আশা করি দেখতে পাচ্ছ তোমরা। এরপর আমরা আরেকটা অঙ্ক করব। সেই অঙ্কটা কিন্তু প্রচুর মজার অঙ্ক আর ইম্পর্টেন্ট অঙ্ক। 2টো অঙ্ক করবো এখন, আরও 2টো অঙ্ক করলেই তোমরা কিন্তু পেরে যাবে। এখন যে অঙ্কটা করবো সেটা কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট অঙ্ক। একটা অঙ্কের মাধ্যমেই 2-3টে অঙ্ক করে দিচ্ছে। আমাদের 2টি মৌল আছে, 2টি মৌল এ ও বি, 2টি না মানে লিখছি না, এ ও বি 2টো মৌল আছে। এ ইলেকট্রন বিন্যাস দিয়ে দিয়েছে। ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2 7, একটার, আর একটার হচ্ছে 2 8 2। ওকে, ইলেকট্রন বিন্যাস। এবার আমাকে বলতে হবে এ ও বি এর মধ্যে কোনটি ধাতু আর কোনটি অধাতু, ধাতু আর কোনটি অধাতু, আর এদের মধ্যে কি ধরনের বন্ধন হবে। কি ধরনের বন্ধন হবে। আর একটা লাস্ট কোয়েশ্চেন হচ্ছে উৎপন্ন যৌগের সংকেত, যৌগটা সংকেত লিখতে হবে। এই যে যৌগটা উৎপন্ন হচ্ছে তার সংকেত লিখতে হবে। আমাদের কিন্তু যৌগটা বলে দেয়নি, শুধু বলেছে এ ও বি ইলেকট্রন বিন্যাস দিয়ে দিয়েছে দুটোরই। দেখতে পাচ্ছি ইলেকট্রন বিন্যাস, এ ও বি অধাতু বা ধাতু কোনটা, কী ধরনের বন্ধন হবে, সংকেত। এগুলো কিন্তু মাধ্যমিকে আসা কোয়েশ্চেন, তাই করাচ্ছি। ওকে, এ ও বি এর মধ্যে কোনটি অধাতু। এ ও বি এর মধ্যে আমি প্রথমেই বলে দিচ্ছি, এ ও বি এর মধ্যে এ হচ্ছে অধাতু, কীভাবে হলো সেটাও বলছি, আর বি হচ্ছে ধাতু। আমি দেখে কী করে বুঝলাম, দেখে বুঝলাম, কারণ ধাতু ধাতু সবসময় ইলেকট্রন বর্জন করে, আর পর্যায় সারণী বাঁ দিকে থাকে। ইলেকট্রন বর্জন কে করবে এখানে, বি কিন্তু ইলেকট্রন বর্জন করবে, কারণ 2টো আছে। কারোর থেকে ইলেকট্রন যদি 6টা ইলেকট্রন নিলে এর অষ্টক পূর্তি হবে, কিন্তু 6টা কেন নেবে, 2টো যদি বাদ দিয়ে দেয় তাহলেই তো অষ্টক পূর্তি হয়ে যাবে। তো এই হচ্ছে ধাতু, এই ইলেকট্রন বর্জন করবে আর এই ইলেকট্রন গ্রহণ করবে, তার মানে এই হচ্ছে অধাতু। এরপর সেকেন্ড কোয়েশ্চেন কি, কী ধরনের বন্ধন। একটা ধাতু একটা অধাতু, অলওয়েজ কী হবে, একটা ধাতু যদি হয় আর একটা অধাতু হয় তাহলে এদের মধ্যে কিন্তু আয়নীয় বন্ধন হবে। ওকে, একটা ধাতু আর একটা অধাতু হলে আয়নীয় বন্ধন হয়, আর দুটোই ধাতু হলে কিন্তু এটা সমযোজী বন্ধন হয়। আর লাস্ট কোয়েশ্চেন হচ্ছে এর সংকেত কী। সংকেত বের করার জন্য আমাকে যোজ্যতা বের করতে হবে। এর যোজ্যতা কত হবে 1, এর যোজ্যতা হবে 2। ওকে, 1 কেন
অষ্টক পূর্তি হবে 2, কেন 2 বেরিয়ে গেলে অষ্টক পূর্তি হবে। সো সংকেত হবে এর, সংকেত লিখতে গেলে ধাতু আগে বসে, ধাতু কিন্তু সংকেত আগে বসে, তোমরা আশা করি জানো। ধাতু আগে বসে, বি আগে লিখে দিচ্ছি, এ লিখে দিচ্ছি। ওকে, হবে তো হবে, এটাই হবে, কিন্তু এরপর নাম্বারগুলো লিখতে হবে, যোজ্যতা লিখতে হবে। এর যোজ্যতা কত? 1, একটা আমরা আগে চলে আসি, এর যোজ্যতা আগে চলে আসে, বিটা পরে চলে যায়। সো বি এর যোজ্যতা কত? 2, তো এরপর 2 হয়ে যাবে। আমরা 1টা লিখি না, সো বি এ 2। ওকে, এটা হচ্ছে সংকেত। ওকে, কীভাবে করলাম আশা করি বুঝতে পেরেছো, না রিমাইন্ড করে আরেকবার দেখে নাও। এই অঙ্কগুলো কিন্তু আসে, আমি একটা অঙ্কে আমার 3টে অঙ্ক দেখালাম, যে কোনো একটা তোমাদের হয়তো আসতে পারে। ওকে, এই অঙ্কগুলো কিন্তু ইন্টারেস্টিং অঙ্ক, সহজ অঙ্ক করো। এরপরে যে অঙ্কটা বলবো, ফার্স্ট টাইম দেখে খুব শক্ত মনে হবে, কিন্তু একবার করে নিলে এটা কিন্তু অনেক ইজি মনে হবে। সেই অঙ্কটা হচ্ছে, বোর্ডটা মুছি। তার আগে বললি তোমাদের কিন্তু আরও কয়েকটা গঠন চিত্র দেখাবো, লুইস-ডট গঠন চিত্র, এরকম চিত্র কয়েকটা দেখাবো, সেই চিত্রগুলো করে দেখাবো তোমাদের। সেই পরে অঙ্কটা হচ্ছে, এবার আগেটা ছিল এ ও বি মৌল, আমি এবার নিলাম এ বি সি 3টে মৌল, আমি সাইড থেকে লিখছি একটু, এ বি সি। এই 3টি মৌলের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে যথাক্রমে Z-2, Z+2, মানে এর হচ্ছে জেড, বি এর হচ্ছে, এর হচ্ছে Z-2, বি এর হচ্ছে জেড, সি এর হচ্ছে Z+1। এদের মধ্যে বি হচ্ছে, যে বি, এ হচ্ছে নিষ্ক্রিয় মৌল, বি নিষ্ক্রিয় মৌল। এ ও সি এর মধ্যে কী বন্ধন সৃষ্টি হবে, আর এ ও সি দ্বারা গঠিত যৌগের সংকেত কী হবে। আমাদের একটা অপশান দিয়েছে, মানে এর অঙ্কটা করার জন্য একটা বলেছে বিটা নিষ্ক্রিয় মৌল। ওকে, এটা আমাদের একটা হিন্ট দিয়েছে। আর আমাদের জিজ্ঞেস করেছে এ ও সি এর মধ্যে কী বন্ধন হবে, আর এ ও সি এর দ্বারা যে যৌগটা গঠিত হবে তার সংকেত কী। সো বি নিষ্ক্রিয় মৌল বলেছে। নিষ্ক্রিয় মৌলের মানে এটা 18 নম্বর শ্রেণীতে আছে, বি 18 নম্বর শ্রেণীতে আছে, আমরা এটা পেয়ে গেছি। আর পরমাণু ক্রমাঙ্কের সাহায্যে আমরা কিন্তু শ্রেণী বের করতে পারি, এটা তো আমাদের আগের চ্যাপ্টারে বলেছি। বি 18 নম্বর শ্রেণীতে আছে, তার মানে সি কত নম্বর শ্রেণীতে থাকবে, মানে এ থাকবে কত নম্বর শ্রেণীতে, এর হচ্ছে -2, মানে এ থাকবে 16 নম্বর শ্রেণীতে, আর সি থাকবে +1, মানে 18 পর তো কোনো আর শ্রেণী নেই, 18 পর তাহলে রিভাইন্ড করে আবার 1-এ চলে আসবে। সো সি আছে 1 নম্বর শ্রেণীতে, এরকমই হয়। সো সি এ একটা ধাতু, বাঁ দিকে আছে প্রথমত, আর এর যোজ্যতা হচ্ছে 1, আর এ হচ্ছে অধাতু, এর যোজ্যতা কিন্তু, এ যদি ইলেকট্রন বিন্যাস করো 2, 8 হয়ে গেল 10, আর 6 হচ্ছে 6, তাহলে লাস্টে অষ্টক পূর্তি কারণ 2টো মৌল চাই। সো এর যোজ্যতা হচ্ছে কিন্তু 2, এর যোজ্যতা 2। এরপর তাহলে একটা ধাতু পেলাম, একটা অধাতু পেলাম, তাহলে এদের মধ্যে আয়নীয় বন্ধন হবে, এওসি এর মধ্যে, এওসি এর মধ্যে আয়নীয় বন্ধন হবে। আর সংকেত কী হবে, আগে ধাতু থাকে, সি ধাতু, এ অধাতু পরে থাকবে, এর যোজ্যতা 2, 2 বসে যাবে আগে, সি এরটা 1, 1 পরে বসবে, এটা তাহলে হবে সংকেত। ওকে, এরকমভাবে খেলে এই অঙ্কটা হয়ে যাবে। অঙ্কটা দেখে মনে হবে শক্ত, কিন্তু আমি কোয়েশ্চেনগুলো আমি ডেসক্রিপশন বক্স দিয়ে দেবো। ওকে, এরপর কয়েকটা লুইস-ডট গঠন চিত্র করেছিলাম আমরা। লুইস-ডট গঠন বা যাই গঠন বলো, চলো LIH ইলেকট্রন-ডট গঠন, LIH করা যাক। যেগুলো ইম্পর্টেন্ট আসে সেগুলোই করাচ্ছি, এটা উল্টো পাল্টা করিয়ে টাইম নষ্ট করবো না, কারণ এটা 1 শট ক্লাস, ডিটেলসে যাবো না। ওকে, LI কত হবে 2, 1, হাইড্রোজেন কত 1 জানি আমরা, LI এর লাস্টে একটা আছে, তো একটা চলে যাবে, হাইড্রোজেনের একটা আছে, একটা হয়ে যাবে, একটা আছে, এর একটা কিন্তু একে দিয়ে দেবে, কারণ এর একটা দিয়ে দিলে এর 2 হয়ে যাবে, এর 2 হয়ে যাবে, আর এর একটা কেটে যাবে, লাস্টে 2 হয়ে যাবে। ওকে, সো এটা হবে L1 প্লাস ইলেকট্রন বর্জন করলো, এই হবে 2টো ইলেকট্রন পেয়ে ব্র্যাকেটে থার্ড ব্র্যাকেটে দিয়ে মাইনাস দিয়ে দেবে, ইলেকট্রন গ্রহণ করেছে, সো উৎপন্ন যৌগ LIH হয়ে গেল।
তাহলে আমরা কি বুঝলাম, অষ্টক পূর্তি ছাড়াও তাহলে আয়নীয় যৌগ হতে পারে। আমরা এতক্ষণ করেছিলাম যে অষ্টক পূর্তি হচ্ছিলো বলে আয়নীয় যৌগ হচ্ছে, কিন্তু অষ্টক পূর্তি ছাড়া আয়নীয় যৌগ হতে পারে। এবার একটা কোয়েশ্চেন আছে এখান থেকে, কয়েকটি আয়নীয় যৌগের নাম লেখো যাদের অষ্টক পূর্তি হয়নি। ওকে, এরকম কোয়েশ্চেন আছে, সেখানে কিন্তু LiH একটা হয়ে যাবে। আরও আছে BF3, এরও কিন্তু অষ্টকপূর্তি হয় না, দ্বৈতপূর্ণ হয়। দ্বৈতপূর্ণ মানে লাস্ট কক্ষে দুটো, অষ্টকপূর্তি হয় না তাও আয়নীয় যৌগ। তারপর BCl3 আছে, PCl5 আছে। ওকে, এগুলো কি অষ্টকপূর্তি হয় না কিন্তু দ্বৈতপূর্তি হয়, তাও এরা আয়নীয় যৌগ। ওকে, এরপর তোমরা এখান থেকে পড়বে হচ্ছে তড়িৎযোজী যৌগ আর সমযোজী যৌগের পার্থক্য। এই কোয়েশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট, এইটা কিন্তু পড়ে নিও। আর একটা MCQতে কোয়েশ্চেন আছে, MCQ না মেনলি কোয়েশ্চেন আছে, 1 মার্কের কোয়েশ্চেন। দৈনন্দিন জীবনে ব্যবহৃত সমযোজী যৌগ নাম লেখো। এমন কয়েকটি সমযোজী যৌগের নাম লেখো যারা দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয়। সেটা হচ্ছে সবথেকে ব্যবহৃত যৌগ, যেটা আমাদের জীবন, সেটা হচ্ছে জল, H2O, এটা হচ্ছে একটা সমযোজী যৌগ। আরও আছে চিনি, আছে চিনিও সমযোজী যৌগ। চিনি ছাড়া যদি বলো তুই, ওকে চিনি, এই দুটোই মনে রেখো, আমার এখন মাথায় আসছে না। আর সমযোজী যৌগ হয়ে গেলে আয়নীয় যৌগ দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয়, সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, NaCl, নুন। ওকে, এটা কিন্তু একটা আয়নীয় যৌগ। তোমার দেখুনি গঠন একেও দেখালাম, এটা কিন্তু দৈনন্দিন জীবনে আমাদের ব্যবহৃত হয়। তুমি না খেতে পারো, কিন্তু অনেক মানুষ খায়, তাই জন্য এটা ব্যবহৃত হয়। আর কয়েকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে, সমযোজী বন্ধন কয় প্রকার? এক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন, এই 3 রকমের বন্ধন দেখা যায় সমযোজী বন্ধনে। ওকে, আর এখানে কিন্তু আর এরকম ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নেই। আর এখানে একটা আছে, তো দুটি সমযোজী যৌগের নাম লেখো যারা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে। জলে দ্রবীভূত অবস্থায় কিন্তু তড়িৎ পরিবহন করছে, এরকম দুটি সমযোজী যৌগ হচ্ছে HCl সমযোজী যৌগ, এটা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে। আরেকটা হচ্ছে NH3 অ্যামোনিয়া, এও কিন্তু জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে। তাহলে আমাদের এই চ্যাপ্টার থেকে সব কটা কোয়েশ্চেন করা হয়ে গেছে। মেনলি ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেনগুলো ওয়ান শটে করানোর দরকার ছিল সেগুলো আমরা নিয়ে আলোচনা করে নিয়েছি, মেনলি গঠনগুলো নিয়ে আলোচনা করেছি। সো অঙ্কগুলো নিয়ে আমরা অনেকগুলো আলোচনা করলাম। আর এই চ্যাপ্টার থেকে অত রকম ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আর পাওয়া যাচ্ছে না। সো তোমরা MCQ সলভ করো, কোয়েশ্চেন ব্যাংক সলভ করো, না পারলে হয়তো কমেন্টে জানিও। সো আমি এগুলো সলভ করার ট্রাই করব। তাহলে আমরা এই ভিডিওটা আজকে এখানে শেষ করছি। এর পরের দিন নতুন একটা চ্যাপ্টার নিয়ে ওয়ান শট ক্লাস করব। ওকে, সো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের জন্য বাই বাই, কিপ লার্নিং।